হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর প্রথম ক্লাস। পানি উন্নয়ন বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল থেকে একটা প্রশ্ন সচরাচর আসে, তাই অবশ্যই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসটা খুব গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। আর টপিক খুব ছোট ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর, তাই অবশ্যই সবাই প্রত্যেকটা টপিকস এর ডিটেলস বোঝার চেষ্টা করব। চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আমরা জানি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর কাজ। কাজ কি বা কাজ কাকে বলে? কাজ হলো একটি স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ পদার্থ যা সাধারণত বালু, সিলিকা, সোডা এবং লাইম গলিয়ে তৈরি করা হয়। কি গলিয়ে তৈরি করা হয়? সাধারণত বালু, সোডা, বালুকে সিলিকা বলা হয়, সোডা, লাইম গলিয়ে তৈরি করা হয়। এটি দেখতে শক্ত আর চকচকে হলেও খুবই ভঙ্গুর পদার্থ। একটু বেশি চাপ পড়লে ভেঙে যায়। আমাদের চারপাশে কাঁচের ব্যবহার আমরা প্রতিনিয়তই দেখি, যেমন জ্বালানায়, দরজায়, আয়নায় ইত্যাদি জিনিসে। কাঁচের বৈশিষ্ট্য কি? কাঁচের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো স্বচ্ছ, তাই আলো ঢুকতে পারে, মসৃণ ও চকচকে, ভঙ্গুর ও সহজে ভাঙে, তাপ ও রাসায়নিকের প্রতি প্রতিরোধী। আমি আমার নিজের মতো করে বলার চেষ্টা করেছি, আপনারা বইয়ের সাথে মিলিয়ে নেবেন, বা এইগুলো দিয়ে এভাবে দিলেও সমস্যা নয়। পরীক্ষার হলে যদি আসে আপনার কাছের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো দিলে কোনো সমস্যা হবে না। কাচের ব্যবহার: জানালা, দরজা, আয়না, বোতল, জার, গ্লাস, ল্যাবরেটরির যন্ত্রপাতি, মোবাইল বা কম্পিউটার পর্দা ইত্যাদি। আমরা কাচের একক ওজন বের করব। কাচের একক সম্বন্ধে আগে জানি। কাচের একক কি? কাচের একক ওজন বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ পুরুত্ব ও আয়তনে কাজ দিয়ে যে কাজের পরিমাপ। নির্দিষ্ট পরিমাণ পুরুত্ব, আয়তন, কাজ দিয়ে করা কাজের পরিমাণ, যার মাধ্যমে ওজন ও খরচ নির্ণয় করা হয়। কাজের একক ওজনের মাধ্যমে কি নির্ণয় করা হয়? ওজন ও খরচ নির্ণয় করা হয়। কাজের একক নির্ণয়ে লাগবে কি? পুরুত্ব ও আয়তন। পুরুত্ব ও আয়তন। চলুন আমরা জানি কি, আগে জানি যে কাচের একক ওজন প্রতি ঘনমিটারে। কাচের একক ওজন কি? ঘনমিটার। প্রতি 1 মিটার 1 ঘনমিটার কাচের ওজন হলো 2690 কেজি। 1 ঘনমিটার কাচের ওজন 2690 কেজি। কাচের ওজন নির্ণয় করে। কাচের ওজন নির্ণয়ের আমাদের সূত্র কি হলো? কাচের ওজন ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব মিলিমিটার। পুরুত্ব অবশ্যই কি থাকবে? মিলিমিটারে বা 1000। কারণ ক্ষেত্রফল যদি আপনার মিটারে থাকে, কাচের একক আমরা জানি কি? মিটার। ঘনমিটার যদি দিই, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনার এটাকে মিটারে দিতে হবে, মিটারে আনতে হবে। সবগুলো ক্ষেত্রফল যদি মিটারে না থাকে, মিটারে আনতে হবে, কারণ কাচের একক আমাদের মিটারে। পুরুত্ব মিলিমিটারে থাকলে পরে মিটার আনতে হবে। মিটার আনতে হলে 1000 দ্বারা ভাগ করা হবে। আপনার এইটা যেখানে আছে, এইটা ডিজাইন করা হয়েছে মিটারের সূত্র এটা, ঠিক আছে। আপনার যদি অন্যভাবেই করেন কাছের একক আপনার, তাহলে এই মিটারে কনভার্ট করে আনতে হবে। ক্ষেত্রফল যদি থাকে আপনার, এটা মিটারে কনভার্ট করে ক্ষেত্রফল আনবে, যেভাবেই থাকুক না কেন। আবার এটা যদি মিলিতে থাকে, পুরুত্ব সাধারণত মিলিমিটারেই হয়, এই মিলিমিটারটাকে আপনার হলো মিটারে কনভার্ট করতে হবে, কারণ সবগুলো আমাদের মিটার আনতে হবে। অবশ্যই সূত্রটা আগে মনে রাখবেন। চলেন আমরা আগে অঙ্কটা করি। দ্বিতীয় নম্বর একটা অঙ্ক করি। দ্বিতীয় নম্বর অঙ্ক করে দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে। একটি 5 মিলিমিটার পুরো কাচের টুকরা 4 মিটার লম্বা। একটি 5 মিলিমিটার কাচের পুরো টুকরা
তার মানে পুরুত্ব কত 5 মিলিমিটার, লম্বা 4 মিলিমিটার এবং 1 মিটার চওড়া, 1 মিটার চওড়া। কাজটির মোট ওজন বের করা। আচ্ছা, আমরা ক্ষেত্রফল জানি কি? ক্ষেত্রফল দুইটা দিয়ে ক্ষেত্রফল হয়, দুইটা মিটার দিয়ে হয় ক্ষেত্রফল, তিনটা ধরেন মিটার দিয়ে হয় আয়তন, আর আপনার একটা দৈর্ঘ্য, একটা দিয়ে হয় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এইরকম একটা বা পুরুত্ব, এগুলো বোঝায়। তাহলে আমাদের জানতে হবে কি, আমাদের সূত্রটা হলো আপনার ক্ষেত্রফল ইন্টু ক্ষেত্রফল। ক্ষেত্রফল বরং কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কি মিটার লম্বা আছে, দৈর্ঘ্য আর চওড়া এটা আছে, তাহলে এই দুইটা গুণ করলে আমাদের কি আছে, মিটার আছে। যেমন ক্ষেত্রফল বের করছি আমি 4 × 1.5 সমান 6 বর্গ মিটার। পুরুত্ব কি? পুরুত্ব আমাদের 5 মিলিমিটার, 5 মিলিমিটার। আর 5 কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে কি আসে, মিটারে আসে, 0.005 মিটার, মিটারে আসে। আর ঘনত্ব, আমরা ঘনত্ব জানি কি 2690 কেজি পার ঘনমিটার প্রতি কেজি কাজের ওজন। তাহলে মোট ওজন, কাজটির মোট ওজন বের করতে হচ্ছে। আমাদের কাজ হলো এতটুকু, এই কাজটির মোট ওজন বের করতে বলছে। তাহলে দেখেন ক্ষেত্রফল কত পাচ্ছি, 6 মিটার স্কয়ার। আর পুরুত্ব, পুরুত্ব আমি একবার এখানে করে দিয়েছি, অথচ আপনি যদি এখানে 5 দেন, 5 দিয়ে যদি এখানে 1000 দিয়ে ভাগ করেন তাহলে এটাই আসবে। তাহলে কত আসলো, 0.005 মিটার। গুণন কাছের একক ওজন কত, 2690 কেজি পার ঘনমিটার। দেখেন উপর আমাদের দুইটা আর একটা কয়টা, তিনটা আছে, আর নিচে কয়টা আছে, তিনটা, তিনটা ঘনমিটার, এখানে দুইটা আর এই যে একটা, তিনটা ঘনমিটার। এখন উপরে যদি তিনটা, উপরের তিনটা নিচের তিনটা যদি কাটি তাহলে কি একটাও থাকে না, তাহলে বাকি থাকে কি কেজি। তাহলে আমাদের উত্তর আসে কি, এইটা 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 গুণ করলে 80.7 কেজি, 80.7 কেজি। তাহলে আপনাদের একক একক ক্লিয়ার হয়ে গেল। এখানে কেজি ওজন, আমাদের কেজি কিভাবে আসলো, চলেন 1 নম্বর অঙ্কটা করি। এখন 1 নম্বর কি বলছে, 5 মিলিমিটার পুরু 1 বর্গ মিটার কাছের ওজন কত? তাহলে আমাদের কি পুরুত্ব কি 5 মিলিমিটার, আর হলো আপনার হলো ঘনমিটার, তাহলে 1 বর্গ হলো কি ক্ষেত্রফল, বর্গ যেটা আছে সেটাকে ক্ষেত্রফল, আর যেটা ঘন থাকবে সেটা হলো আয়তন। তাহলে আমাদের দুইটা আছে এটা, তাহলে অবশ্যই এটা ক্ষেত্রফল হবে। তো ক্ষেত্রফল যদি হয়, দেওয়া আছে কি ক্ষেত্রফল 1 ঘনমিটার, পুরুত্ব কত 5। এই 5 রে 1000 দ্বারা ভাগ করে এখানে 0.005 মিটারে আনছি আমি, একবারে মিটার এখানে করছি। আপনারা যদি এখানে করেন, এখানে 5 দেন বা এখানে 1000 দেন, 1000 দিয়া তারপরে আপনার দেখা গেল যে পরবর্তী গুণটা করেন, তাহলে রেজাল্ট একই আসবে। আমরা কাছের একক ওজন জানি কি 2690 কেজি পার ঘনমিটার। তাহলে দেখেন আমি মানগুলো শুদ্ধ বসাইছি। 1 ক্ষেত্রফল 1 ঘনমিটার, এই যে ক্ষেত্রফল 1 বর্গমিটার। আপনার পুরুত্ব, পুরুত্তর এইটুকু একদম ভাগ করে বসিয়ে দিয়েছি। তারপর কাছের একক ওজনটা বসিয়ে দিয়েছি, এটা গুণ করলে আসে কি কেজি, 0.45 কেজি ঘনমিটার। আর আবার 3 নম্বর আর একটা প্রশ্ন, 8 মিলি পুরু কাজ কত মিলি পুরু, পুরুত্ব কত 8 মিলি, 12 বর্গমিটার, 12 বর্গমিটার, বর্গমিটার মানে কি বর্গমিটার হলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত 12। দরজায় লাগানো হবে, প্রতি কেজি কাজ বসানোর খরচ 20 টাকা হলে মোট খরচ কত? প্রতি কেজি যদি বসানোর আপনার টাকা লাগে 20 টাকা করে, তাহলে আমাদের মোট ওজনটাকে বের করতে হবে। ওজনটা যদি না বের করি, তাহলে ওজনটা যদি গুণ দিই তাহলে আমাদের মোট খরচ বের হয়ে যায় প্রতি কেজি। তাহলে চলেন বের করে, দেওয়া আছে কি পুরুত্ব কত 8, 1000 দিয়ে ভাগ করে 0.0085 মিটার। আবার ক্ষেত্রফল কত 12 বর্গমিটার। তাহলে কাছের একক ওজন কত আমার 2690 কেজি পার ঘনমিটার। তাহলে কাছের ওজন নির্ণয়ের সূত্রটা কত, ক্ষেত্রফল পুরুত্ব মিলিমিটার ভাগ 1000 গুণ কাছের একক ওজন। তাহলে ক্ষেত্রফল 12 আর আপনার পুরুত্বটা পাইলাম আপনি 0.008, 2690 কাছের একক ওজন। তারপর ক্যালকুলেশন করে আসে হলো 258.2424 কেজি। দেখেন এখানে কি প্রশ্ন বলছে কি প্রতি কেজি কাজ বসানোর খরচ, প্রতি কেজি
কেজিতে কাজ বসানোর খরচ 20 টাকা, তাহলে আমি পাইছি কত কেজি? 258.24 কেজি। তাহলে প্রতি কেজিতে যদি 20 টাকা হয়, 258.24 কেজিতে কত হয়? 5165 টাকা প্রায়। আপনারা অনেক বইয়ে আছে ইয়ের অঙ্কগুলো, কাছের অঙ্কগুলো, মেন বই আছে, বিশেষ করে মেন বইগুলো আপনারা চর্চা করবেন, চর্চা করলে বুঝতে পারবেন। তাহলে আমাদের দ্বিতীয় টপিকটা হলো কি? কাঠ। কাঠ সম্বন্ধে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। আর কাঠের দৈর্ঘ্য নির্ণয় করি আমরা, চলেন। প্রশ্নটা কি? কাঠের দৈর্ঘ্য নির্ণয় করতে আমাদের জানতে হবে কাঠের আয়তন। আয়তন কি? আয়তন হয় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ আর ইন্টু উচ্চতা যদি হয়ে থাকে, তাহলে আমাদের এখানে কি আছে? 1 ঘনমিটার কাঠ ক্রয় করলে, আমি কত ঘনমিটার কাঠ ক্রয় করলাম? 1 ঘনমিটার। 1 ঘনমিটার কাঠ ক্রয় করলাম। করার পরে কাঠটির আপনার বেধ দেখা গেল যে কত? 11 সেন্টিমিটার। আর উচ্চতা দেখা গেল যে আপনার 9 সেন্টিমিটার সাইজের। তো কত? বের কত? 11 সেন্টিমিটার। আর উচ্চতা কত? 9 সেন্টিমিটার। কত মিটার লম্বা কাঠ পাওয়া যায়? আমাদের কাঠ কিন্তু 1 ঘনমিটার। 1 ঘনমিটার, এই 1 ঘনমিটার কাঠের মধ্যে তাহলে ঘনমিটার কি? দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, আর কি দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, আর আপনার হলো উচ্চতা পাইছি। লম্বা বের করতে হবে। লম্বা বের করতে হলে আয়তন কত? দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমাদের আয়তন কত? আয়তন 1 ঘনমিটার। আবার এল এর মান আমাদের জানা নাই। আয়তনের এল এর মান, সরি এখানে এইচ হবে। আপনারা উচ্চতাটা যেহেতু 9 সেন্টিমিটার, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। আপনারা পরে আমি ক্যালকুলেশন করে পিডিএফ দিয়ে দেবো মেসেঞ্জার গ্রুপে, আপনারা দেখে নেবেন। এইচ কত? 9 সেন্টিমিটার। 9 রে 1000 দ্বারা ভাগ করলে মিটার আসে, কারণ আমাদের আয়তন কি? মিটার আছে, আমি সবগুলো মিটার আনতে হবে। আর যদি এইগুলা সেন্টিমিটার থাকে, তাহলে এইটাকে সেন্টিমিটার ঘন সেন্টিমিটার আনতে হবে। ঠিক আছে, তবে আমাদের সহজ হয়, আমরা এইগুলোতেই মিটারে আনি, তাই সহজে এইটাই আনি। দেখেন, সেন্টিমিটার 100 দ্বারা ভাগ করলে মিটার আসলো। আবার 9 রে যদি ভাগ করি, তাহলে অবশ্যই 0.9 মিটার আসে। 0.09 হবে, এখানে 0.09 হবে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। আপনার এইটা এইচ হবে, আর এটা 9, এটা 9 বাই 100, 0.09 হবে। তাহলে আমরা 1 পেলাম, এল এর মান আমরা জানি না, বির মান পেলাম, এইচ এর মান পেলাম। তাহলে আমাদের এটা যদি ক্যালকুলেশন করি, এল এর মানটা অবশ্যই পাবো। এল এর মানটা আপনারা ক্যালকুলেশন করবেন, যদি না পারেন আমি ক্যালকুলেশন নিয়েও একটা ভিডিও দেবো। তার মান আসে কত? 101.01 মিটার। 101.01 মিটার। আপনাদের জন্য হোমওয়ার্ক হলো, 1 ঘনমিটার কাঠ ক্রয় করলে 18 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার সাইজের কত মিটার লম্বা কাঠ পাওয়া যাবে? অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা আপনার আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, ওই মেসেঞ্জার গ্রুপে আপনারা অ্যাড হয়ে, যারা অ্যাড হন নাই তারা অ্যাড হবেন। এই ভিডিওর নিচে কমেন্ট করলেই আপনারা যারা ফলো করবেন, ফলো করার পরে পেজটা, তারপর আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে তারপরে আমি আমার মেসেঞ্জার গ্রুপ অবশ্যই পিন করা আছে, আমার গ্রুপে ঢুকলে আপনারা, পেজে ঢুকলে আপনারা পিন করা পাবেন যে এখানে মেসেঞ্জার গ্রুপ, আপনারা সেখানে অ্যাড হয়ে রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে নেব। অবশ্যই সেখানে আমার বিস্তারিত সব ধরনের পিডিএফ থাকে। আপনারা পিডিএফ ওইখান থেকে ওইখানে মেসেজ করলে আমি আপনাদের পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি মানে কাঠের দৈর্ঘ্য নির্ণয় পারলাম। কাঠের দৈর্ঘ্য নির্ণয় সম্বন্ধে এই অঙ্কগুলো যদি আসে, তাহলে অবশ্যই আপনারা পারবেন। এই অঙ্কগুলো সাধারণত এমসিকিউতে বেশি আসে। আর কাঠের জলীয় অংশের পরিমাণ নির্ণয় করে পরবর্তীতে, কাঠের জলীয় অংশ
পরিমাণ নির্ণয়। এখন কাঠের জলীয় অংশ কি? জলীয় অংশ মানে ভেজা। জলীয় মানে কি? পানি। জল মানে পানি। এই পানি ভেজা থাকে, ভেজা অবস্থায়। কাঠ যখন ভেজা অবস্থায় থাকে তখন ওইটাকে যদি প্রসেসিং করি, প্রসেসিং করলে পরে সেটাকে শুকনা হয়ে যায়, যার কারণে জলীয় অংশের পরিমাণটা কমে যায় এবং কাঠের ওজনও কমে যায়। জলীয় অংশের পরিমাণ যখন কমে যাবে তখন কাঠের ওজন বেশি থাকবে, আর জলীয় অংশ যখন থাকবে তখন কাঠের ওজনটা অবশ্যই বেশি থাকবে। জলীয় অংশ কমে গেলে কাঠের ওজনটা কমে যাবে। তাহলে কাঠের জলীয় অংশের শতকরা পরিমাণ, কাঠের জলীয় অংশের শতকরা পরিমাণ মানে মরচার কন্টেন্ট পার্সেন্টেজ নির্ণয় করার জন্য নিচের সূত্র ব্যবহার করা। তাহলে কি এটার সূত্র কি? দেখেন, মরচার কন্টেন্ট মানে কি? এমসি। সূত্র ডব্লিউ ওয়েট মাইনাস ডব্লিউ ড্রাই ইন্টু 100। ডব্লিউ ড্রাই, ডব্লিউ কি? ওজন। আর ডব্লিউ ওয়েট কি? ভেজা অবস্থায় কাঠের ওজন। ডব্লিউ ড্রাই কি? শুকনো অবস্থায় কাঠের ওজন। ডব্লিউ ড্রাই শুকনো অবস্থায় কাঠের ওজন। যেহেতু শতকরা, তাই এখানে 100 দ্বারা গুণ করে দেওয়া হয়েছে। 100 দ্বারা গুণ করে দেওয়া হয়েছে। দেখেন, ডব্লিউ ওয়েট কাঠের ভেজা অবস্থায় ওজন, ডব্লিউ ড্রাই কাঠের শুকনো অবস্থায় ওজন। তাহলে আমরা একটা উদাহরণ অঙ্ক করি। এক খণ্ড কাঠের ওজন 15 কেজি। এক খণ্ড নমুনা কাঠের ওজন কত? 15 কেজি। কাঠকে শুকানোর পর ওজন 12 কেজি। কাঠের জলীয় অংশের পরিমাণ বের করা। দেখেন বলতে কি, এক খণ্ড কাঠের ওজন, মোট কাঠের ওজন 15 কেজি, শুকানোর পরে 12 কেজি। কাঠের যখন আমরা একটা গাছ কাটি, গাছ কাটার পরে যখন গাছটা ভেজা থাকে, জল থাকে ভেতরে, মরচার থাকে, তার ওজন কত? 15 কেজি। গাছটা প্রসেসিং করার পরে আমাদের কত হলো? 12 কেজি হলো। কাঠের জলীয় অংশের শতকরা পরিমাণ বের করতে বলছে। কাঠের জলীয় অংশের শতকরা পরিমাণের সূত্র আমরা কি জানি? দেখেন যে কাঠের ভেজা ওজন 15 কেজি, কাঠের শুকনো ওজন 12 কেজি। তাহলে আমাদের শতকরা জলীয় কাঠের শতকরা অংশের পরিমাণ সূত্র কি? মরচার কন্টেন্ট ওয়েট মানে শুকনো ভেজা ওজন মাইনাস শুকনো ওজন ভাগ শুকনো ওজন ইন্টু 100। তাহলে 15 মাইনাস 12 তারপরে ভাগ 12। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তো আমাদের অ্যান্সার আসে 25%। এই আপনার জলীয় অংশের পরিমাণটা সব সময় শতকরায় প্রকাশ হয়। অবশ্যই উত্তরে আপনারা এই পার্সেন্টেজটা দিবেন। পার্সেন্টেজ যদি না দেন তাহলে আমাদের অঙ্ক কিন্তু হবে না। অবশ্যই মনে রাখবেন আপনারা। দ্বিতীয় উদাহরণ, একটি কাঠের টুকরার ভেজা ওজন কত? 18 কেজি এবং শুকানোর পর ওজন 14.5 কেজি। কাঠের জলীয় অংশের শতকরা পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা তো জানি আমাদের সূত্রটা হলো, মরচার কন্টেন্টের সূত্রটা হলো ভেজা ওজন মাইনাস শুষ্ক ওজন ভাগ শুষ্ক ওজন ইন্টু 100। তাহলে আমাদের ভেজা ওজন কত? 18 মাইনাস 15, 18 মাইনাস 14.5 14.5 ভাগ 14.5 ইন্টু 100। এটাকে ক্যালকুলেশন করলে হয় 24.14%। অবশ্যই শতকরা দিতে হবে, অবশ্যই শতকরা দিতে হবে। শতকরা না দিলে কিন্তু অঙ্ক হবে না। আর 3 নাম্বার এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা অবশ্যই সবাই বুঝবেন ভালো করে। যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি আবার আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখবেন। কাঠের ভেজা ওজন 12 কেজি এবং জলীয় অংশ 20% হলে কাঠের শুকনো ওজন নির্ণয় করে। দেখেন, একটা কাঠের ভেজা ওজন আমরা জানি, জলীয় অংশ জানি, তাহলে শুকনো ওজন নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা হলো ভেজা মাইনাস শুকনা বাই শুকনা, ভেজা শুকনা বাই শুকনা, ভেজা শুকনা ভাগ শুকনা, ভেজা শুকনা ভাগ শুকনা ইন্টু 100। মনে রাখবেন এইভাবে। তাহলে কি আমরা জানি কি জলীয় অংশের পরিমাণ 12 আর 100 তো জানি। ভেজা অংশ আপনার হলো এই শুকনো অংশ পরিমাণ নির্ণয় করতে হবে। ধরি আমরা কি শুকনো অংশ x কেজি, শুকনো অংশ x কেজি। তাহলে কি দাঁড়ায়?
আমাদের এখানে ভেজা অংশ কি 12, এই যে 12, আর শুকনো অংশ আমরা ধরছি কি x কেজি। তাহলে ভেজা অংশ মাইনাস শুকনো অংশ ভাগ শুকনো অংশ ইন্টু 100, ঠিক আছে। তারপরে আপনার এই 100 যদি এই পাশে আসে তাহলে ভাগ অবস্থায় কত আসে 0.20, ঠিক আছে। তারপরে আপনার ক্যালকুলেশন করে এটার সাথে গুণ হয়ে গেল। তো যখন এটা ভাগ অবস্থায় আছে এই পাশে হলে গুণ অবস্থায় 0.2x, তাহলে কত দাঁড়ায় থাকে কত 12 মাইনাস x সমান 0.2x। দেখেন এখানে 12 আছে, এটা কি প্লাস x, মানে কি এই পাশে কিছু নাই, মানে এখানে একটা x, তাই তো, কিছু নাই মানে একটা, মনে মনে এক ধরতে হয়, একটাই। তো এটা মাইনাসের আছে, এই পাশে যদি হয় তো প্লাস। এই যে দেখেন আমি 1x দিয়ে দিচ্ছি, এই 1টা আপনারা দেবেন না, এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে কত হয় 0.2x প্লাস 1x, তাহলে কত হয় 1.2x। 12 যদি 1.2 দ্বারা ভাগ করি তাহলে কত থাকে 10 কেজি। তাহলে x এর শুকনো অংশের পরিমাণ, তাহলে আমরা x ধরছিলাম কি শুকনো অংশ, এই শুকনো অংশের পরিমাণ কত দাঁড়ালো 10 কেজি। অবশ্যই মনে রাখবেন এখানে পার্সেন্টেজ হয় না কেন, কারণ শুকনো অংশের কোনো পার্সেন্টেজ হয় না, শুধু জলীয় অংশের পরিমাণ যদি আপনাকে বের করতে হয় তাহলে ওইখানে পার্সেন্টেজ দেয়। অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। আর আপনাদের জন্য আরেকটা হোমওয়ার্ক হলো, একটি কাঠের জলীয় অংশের শতকরা পরিমাণ 30%। যদি শুকনো অবস্থায় 20 কেজি হয় তাহলে ভেজা অবস্থায় কাঠের ওজন বের করা। আমরা ভেজা অবস্থায় এইখানে শুকনো অবস্থায় আছে, ভেজা অবস্থায় বের করতে বলছে। আমরা একটা অঙ্ক করছি ভেজা অবস্থায় আছে, শুকনো অংশ বের করতে বলছে, ঠিক আছে। অবশ্যই এটা আরেকটা অঙ্ক, একটি খণ্ড নমুনা কাঠের ওজন 20 কেজি এবং কাঠকে শুকানোর পর 14 কেজি কাঠের জলীয় অংশের পরিমাণ বের করে। এটা একটা কাছাকাছি, আপনারা অবশ্যই দুইটা অঙ্ক করবেন। তার পরবর্তী টপিক হলো আমাদের বালি। বালি আমরা কম বেশি সবাই চিনি, যারা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সবাই চিনি বালি। বালির আয়তন স্থিতি আমরা কি জানি? বালির আয়তন স্থিতি বা বাল্কিং অফ সেন্টের আমাদের সবারই কম বেশি ধারণা আছে। তবে আমি বইয়ের ভাষায় এবং নিজের ভাষায় সম্মিলিত ভাবে চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য, কারণ যেহেতু এটা আমার হ্যান্ড নোট, আমি নিজের মনের মতো করে তৈরি করেছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, কোথাও যদি ভুল থাকে আপনারা ভুল ধরে দিবেন, কমেন্ট করবেন। বাল্কিং অফ স্যান্ড মানে বালির আয়তন স্থিতি। বালিতে নির্দিষ্ট মাত্রায় জলীয় কণা থাকলে বালি তার প্রকৃত আয়তন অপেক্ষা অধিক আয়তন প্রদর্শন করে। কি বলছে? বালিতে নির্দিষ্ট মাত্রায় জলীয় কণা, অবশ্যই নির্দিষ্ট মাত্রায় জলীয় কণা থাকতে হবে। নির্দিষ্ট মাত্রায় জলীয় কণা থাকলে বালি তার প্রকৃত আয়তন অপেক্ষা অধিক আয়তন প্রদর্শন করে। একে বালির আয়তন স্থিতি বা বাল্কিং অফ স্যান্ড বলে। দেখেন আমি নিচে ছবি সহ আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। প্রথমত আমি একটা গ্লাসের মধ্যে শুধু শুকনো বালি নিয়েছি, ভলিউম অফ ড্রাই স্যান্ড, একে প্রকাশ করা হয় ভিএস দ্বারা। দেখেন এই ড্রাই কি শুকনা বালি নেওয়ার পরে পরবর্তী এই গ্লাসেই আমি কিছু নির্দিষ্ট মাত্রায় পানি ঢালছি, মানে ওয়াটার যোগ করছি ড্রাই স্যান্ডে। ড্রাই স্যান্ডে যোগ করার পরে দেখেন এখানে বালির আয়তনের আগের থেকে, যে আগে এতটুকু আছিল এখন এতটুকু, মানে আগের চেয়ে বেশি প্রদর্শন করতেছে। মানে আগে এতটুকু, এখন এই পানি দেওয়ার পরে এতটুকু প্রদর্শন করতেছে। এই প্রদর্শনকে বলা হয়, আগের থেকে আয়তন বেড়ে যাওয়াকে বলা হয় বাল্কিং অফ স্যান্ড। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি না বোঝেন কমেন্ট করবেন বা একটু টেনে দেখবেন, দেখলে পরে আপনারা বুঝতে পারেন। এই বাল্কিং অফ স্যান্ড নির্ণয়ের সূত্রটা কি আমাদের ভিএম মাইনাস বিএস বাই বিএস ইন্টু 100। দেখেন ভিএম কি? ভেজা অবস্থায় বালির আয়তন। ভিএম কি? ভেজা অবস্থায় বালির আয়তন। বিএস কি? শুষ্ক অবস্থায় বালির আয়তন। বাল্কিং অফ স্যান্ড সবসময় কি প্রকাশ করা হয়? শতকরায় প্রকাশ করা হয়। বাল্কিং অফ স্যান্ড কিসে প্রকাশ করা হয়?
সবসময় শতকরা প্রকাশ করা হয়। আর আরেকটা, অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, অঙ্ক করার সময় মান থাকবে বড়, বিএম এর মান সবসময় বড় থাকবে, বিএস এর মান সবসময় ছোট থাকবে, সবসময় ছোট থাকবে বিএস এর মান, আর বিএম এর মান সবসময় বড় থাকবে। চলে আমরা অঙ্ক করি, অঙ্ক তো যাই। কি বলছে, একটি বালির স্যাম্পলে 25% বাল্কিং দেখা গেছে, ভেজা পানির পরিমাণ 1.25 ঘনমিটার এবং ঘনমিটার হয়, তাহলে শুষ্ক বালির পরিমাণ কত হবে? চলেন আমরা আগে বাল্কিং এর সূত্রটা কি, বাল্কিং এর সূত্রটা কি, ভেজা মাইনাস শুকনা বাই শুকনা ইন্টু 100। তারপরে কি বাল্কিং কত পাইছি, বাল্কিং আমাদের দেখে আছে 25%, তাহলে 25 আমাদের ইয়ের কি ভেজা পরিমাণ কি 1.25, শুকনা শুকনা আমাদের জানা নাই, শুকনা এইভাবে রইল, তাহলে কি গুণ 100। দেখেন, বা আমি যদি এখানে শুকনাকে এক্স দ্বারা করতাম, আগে যে অঙ্কটা যেভাবে করছি ওইভাবে করলেও হবে, বা এইভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নাই। দেখেন তাহলে কি আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে দেখেন এটাকে যদি 100 যদি এই পাশে আসে তাহলে ভাগ অবস্থায় হলে পরে 0.25 হয়, 1.25 মাইনাস ড্রাই ভলিউম, ড্রাই ভলিউম, তাহলে কি দাঁড়াইলো, এই ডাইটা যদি এটার সাথে এই পাশে আসে তাহলে এটা ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে কি গুণ অবস্থায় আছে, গুণ করে দিছি। তারপরে এখানে দেখেন 1.25 মাইনাস এটা এইভাবে হলো মাইনাস ড্রাই ভলিউম সমান এটা গুণ অবস্থায় আছে, তাহলে কি কি দাঁড়ালো আপনার, এইটা আবার এইটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে দেখেন এটাকে যদি এই পাশে নিয়ে যায় মাইনাস আছে, তাহলে কি হবে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে 0.25, তাহলে কি একটা ডাইভলিউম, একটা ডাইভলিউম, একটা ডাইভলিউম আর 0.25 ডাইভলিউম, তাহলে একটা এটা মাইনাস আছে এই পাশে নিয়ে হবে প্লাস, ধরেন আমি এটা এই পাশে আনছি, মনে মনে ধরেন আমি এটা এই পাশে আনছি, তাহলে প্লাস হলো, তাহলে একটা ডাইভলিউম আর 0.25 ডাইভলিউম কত হয় 1.25 ডাইভলিউম। ডাইভলিউম এটা গুণ, এখানে গুণ অবস্থায় দিয়েছি, গুণ অবস্থায় না থাকলেও বোঝায় এটা গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের দ্বারাই কি, এটা যদি আমি এই পাশে আনি তাহলে কি ভাগ হবে, এটাকে এটা দ্বারা ভাগ করলে 1.25 কে 1.25 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 ঘনমিটার, তাহলে ডাইভলিউম কত হলো 1 ঘনমিটার শুকনা বালি। দ্বিতীয় অঙ্কটি আমাদের বাল্কিং টেস্টে একটি ঘটি বা কন্টেইনার যাই বলেন না কেন, কন্টেইনার আমরা সবাই চিনি, বালির ভেজা অবস্থায় উচ্চতা কত, উচ্চতা 14 পাওয়া গেল, শুকনো অবস্থায় 12 হলে বাল্কিং শতাংশ কত? দেখেন আমরা ভেজা অবস্থায় কত, ভেজাই দেখেন ভেজা অবস্থায় 14 পাইছি, ভেজা অবস্থায় আয়তন বেড়ে গেছে, বড় দেখাচ্ছে, আর শুষ্ক অবস্থায় তাহলে ছোট দেখাচ্ছে, ভেজা অবস্থায় বড় দেখাচ্ছে, যে শুষ্ক অবস্থায় ছোট দেখাচ্ছে উচ্চতা, এটা উচ্চতা কিন্তু বড়, স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক চোখে দেখা যাচ্ছে এখান থেকে এটার উচ্চতা বড়, এটা এখান থেকে এটার উচ্চতা ছোট। তাহলে অঙ্কতে যাই দেখি, তাহলে কি ভেজা অবস্থায় উচ্চতা বেশি থাকে আর শুকনো অবস্থায় উচ্চতা কম থাকে। তাহলে দেখেন এই যে এর শুষ্ক অবস্থায় উচ্চতা, ভেজা অবস্থায় উচ্চতা, আর শুষ্ক অবস্থায় উচ্চতা, আর ভেজা অবস্থায় উচ্চতা মাইনাস শুষ্ক অবস্থায় উচ্চতা ভাগ শুষ্ক অবস্থায় উচ্চতা ইন্টু 100। তাহলে আমাদের বের করতে বাল্কিং বের করতে, বাল্কিং কত শতাংশ, মানে শতাংশ মানে পার্সেন্টেজ। দেখি আমরা এটা কি ভেজা অবস্থায় উচ্চতা কত 14, শুষ্ক অবস্থায় কত 12, দেখেন 14 মাইনাস 12 ভাগ 12 ইন্টু 100, তাহলে এটা ক্যালকুলেশন করার পরে 16.17% হয়, 17% হয়। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন অবশ্যই, যদি কোনো সমস্যা থাকে কোথাও কোনো অঙ্ক ক্যালকুলেশনে আপনারা নিচে কমেন্ট বক্সে জমা দিবেন বা আমার মেসেঞ্জার বক্সে বলবেন। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, কোন বালির আয়তন, কোন বালির আয়তন 40 ঘন ফুট এবং ভেজা আয়তন 48 ঘন ফুট হলে বাল্কিং অফ স্যান্ড বের করা। অবশ্যই আমি যে হোমওয়ার্ক গুলো দিছি এই হোমওয়ার্ক গুলো আপনারা যদি জমা দেন তাহলে আপনাদের উপকার হবে। অবশ্যই আপনারা সেগুলো জমা দিবেন আমার মেসেঞ্জারে।
আর আমার এই পিডিএফটা আপনারা মেসেঞ্জারে পেয়ে যাবেন। আপনাদের ক্লাস করতে বা কোনো পিডিএফ নিতে কোনো টাকা পেড করতে হবে না, আপনারা শুধু পড়াশোনা করেন, আমি আপনাদের জন্য আপডেট পিডিএফ তৈরি করে দেব। আপনারা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি, যাতে সবাই দেখে উপকৃত হয়। এরপরে পরবর্তী ক্লাস আমি কালকে অবশ্যই দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো রাত 9টার দিকে। আপনারা পেজে ফলো রাখবেন, আর পেজটা সবাই শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে সবাই দেখতে পারে, সবাই যেন উপকৃত করা হয়। এই পেজে আপনারা চাকরির জন্য যাবতীয় পিডিএফ গুলো পেয়ে যাবেন, আমার নিজস্ব পিডিএফ। অবশ্যই আপনারা পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।